আরজিকর আহ, নারকীয় ঘটনার 1 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত পরিবারের যারা আহ, মা বাবা তারা যুদ্ধে এখনো পর্যন্ত তারা আহ, অটল অবিচল। তারা বলছেন যে উম, যেভাবে নারকীয় ঘটনা ঘটানো হলো, প্রাতিষ্ঠানিক খুন হলো, তার আদতে সুবিচার মিলবে তো? এবং সেই যে নবান্ন অভিযান 1 বছর অতিক্রান্ত, এবং 1 বছরের যে দুঃখ দুর্দশা, এবং তারপর নবান্ন অভিযানে গিয়ে সেখানেও লাঠির আঘাত খেতে হলো পুলিশের কাছে অভয়ার মাকে। কি বলবেন এই ঘটনা? এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আরজিকরে যে হত্যাটা হয়েছিল, যে ধর্ষণ হয়েছিল, সেটাকে কেন প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড বলা হচ্ছে? তার কারণ, এটা এমন নয় যে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেখানে একটি ডাক্তার মেয়ে, যে ডাক্তার হয়েছে, সে তার কাজ করতে গিয়ে রেপ হলো এবং খুন হলো। এবং তারপর দেখা গেল দীর্ঘদিন ধরে ওখানে কি ধরনের নোংরামি দুর্নীতিগুলো চলেছিল। তো এখান থেকে তো ধরে নেওয়া এটা খুব ভুল হবে না যে এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কারণ দীর্ঘদিন ধরে ওখানে এই পচনটা ধরানো হয়েছিল, ঠিক যেরকম 1 বছরও হয়নি তার আগে গত মাসে একটি আইন কলেজে একটি ছাত্রী রেপ হলো, এবং দেখা গেল যে রেপ করেছে সে দীর্ঘদিন ধরে কাণ্ড কারখানা করছে, এবং রাজ্যের শাসক দলের বিভিন্ন লোকের সে একেবারে ব্লু আইড বয়। একদম। এগুলো যদি আমি প্রাতিষ্ঠানিক ধর্ষণ হত্যাকাণ্ড না বলি তা কোনটাকে বলবো? এর জন্য এরা দায়ী। এবং বিমলবাবু, আপনার বক্তব্যের মধ্যে আমি একটা বিষয় মনে করাতে চাইবো যে এই ঘটনা যেখানে ঘটলো সেটাও কিন্তু ওই নিরাপদ স্থান, দ্বিতীয় ঘর বা দ্বিতীয় বাড়ি হিসাবে যেখানে মানুষ কর্মসংস্থানে গিয়েছিল, একটা সরকারি মেডিকেল কলেজ, সেইখানে ঘটনা ঘটলো। কারণ দ্বিতীয় ঘটনা আপনি যেটা বলছেন কসবা, সেটাও কিন্তু একটা প্রতিষ্ঠানের মধ্যে ঘটনা ঘটলো, এবং পরবর্তী সময়ে আরজি করের ঘটনায় যেভাবে ধামাচাপা দিতে প্রতিষ্ঠান এবং থেকে শুরু করে রাজ্য সরকার সরাসরি চেষ্টা চালিয়েছে, সেদিক থেকে প্রাতিষ্ঠানিক খুনের অভিযুক্ত একেবারেই মিথ্যে নয়, বা কোথাও একটা জড়িত থেকেই যাচ্ছে। এই অভিযোগ উঠবেই যে লোকটি, যে ক্রিমিনালটি সাউথ ক্যালকাটা আইন কলেজে কমিটি করেছে, তাকে সেই কলেজে দীর্ঘদিন ধরে এন্ট্রি কে দিয়েছিল? সে একজন আইনজীবী, তারপর সে নাকি একজন আইনজীবী, তারপরে তাকে একটা অ্যাডহক চাকরিতে কে ঢুকিয়েছিল? এখন যারা ঢুকিয়েছিল তাদের দিকে আঙুলটা উঠছে না কেন? সেই আঙুলগুলো বন্ধ আছে কেন? রাজ্যের শাসক দল তো উচিত ছিল তাদের কাছে প্রশ্ন করা যে হোয়াট ইউ হ্যাভ ডান, তাকে কেন এখানে ঢুকিয়েছো তোমরা? কেউ তো কিচ্ছু করেনি। ঠিক যেরকম আর জি করে যে প্রিন্সিপাল ছিল, এই ঘটনার পরে সে পদত্যাগ করেছে, তারপরেও তাকে কেন অন্য মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হলো? প্রাইজ পোস্টিং। দ্বিতীয় প্রশ্ন, যে আরজি করে এই যে হত্যাকাণ্ডটি হয়েছিল, ধর্ষণ হয়েছিল, তারপরে আমরা জানি যে এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারক, বাবা মায়ের শেষ সম্বলটুকু শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও তখন যেটা করতে পারতো সরকার বা যে কোনো সুস্থ মাথার মানুষ, তার জন্য রকেট সায়েন্স বা মেডিকেল সায়েন্স পড়তে হয় না, যে ডেড বডিটাকে রেখে দাও। ডেড বডিটাকে রেখে দিতে হতো তো। এরা অতি দ্রুত ডেড বডিটাকে পোড়ালো কে? সেখানেও তো অভিসন্ধির একটা চক্রান্তের গন্ধ তো আসবেই। এবং তার সঙ্গে পাশে ওই ধর্ষণ যে বিল্ডিং হয়েছিল তার একটা অংশ ভেঙে উড়িয়ে দেওয়া হলো কেন? ন্যাচারালি এই যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলো কোথাও একটা আঙুল তুলছে যে রাজ্যে যারা চালাচ্ছে, যে রাজনৈতিক দল, তার পরতে পরতে দুর্নীতি, তার পরতে পরতে চুরি, তার পরতে পরতে ক্রিমিনাল কিছু কাণ্ড কারখানা ঢুকে পড়েছে, এবং এরা তার হাত থেকে আর বেরোতে পারছে না, কারণ তারাই এর দখল নিয়েছে। সম্প্রতি একটা ঘটনার বিষয় আমি উল্লেখ করবো, একটা বিষয়ের উপরে, যেখানে এই নির্যাতিতার মা বাবা তারা নিজেরা তদন্তের স্বার্থে আবেদন করেছিল যে এই ঘটনাস্থল তারা ভিজিট করতে, এবং তারা পুলিশি নিরাপত্তা বা পুলিশি উপস্থিতি বা তদন্তকারী সংস্থার উপস্থিতিতে তারা সেই ঘটনাস্থল ভিজিট করতে চাইছে। সেখানে কিন্তু সুরক্ষার বক্তব্য রেখে বা সুরক্ষার কথা মাথায় রেখে তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, এমনটাই বারবার দেখা গেছে আদালতের কাছে তুলে ধরতে। কিন্তু দেখা গেল এই নগ্ন ছবি, যেখানে কিনা এখনো পর্যন্ত ওই ঘটনাস্থল অরক্ষিত অবস্থায় রয়েছে, একটা নামজাদা সংবাদ মাধ্যম, চর্চিত একটা ডেইলি সংবাদ
মাধ্যম তারা কিন্তু ওইখানে গিয়ে দেখালো যে এখনো পর্যন্ত ওই ঘটনাস্থল কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীন, অরক্ষিত অবস্থায় রয়েছে। তাহলে কিসের সুরক্ষার কথা মাথায় রেখে তার পরিবারকে ভিজিট করতে দেওয়া হলো না ওই ঘটনাস্থলে? আপনি এখনকার কথা ছেড়ে দিন, যেদিন ঘটনাটা ঘটলো প্রথম যে কাজটা হয় কোথাও খুন বা এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ এটাকে একদম। ব্যারিকেড করে দেয়, ঘিরে দেয় এবং বলে এটা একটা ক্রাইম সিন ডোন্ট এন্টার, এটাই তো লেখা থাকে। হুম। অর্থাৎ এটা অপরাধ ঘটে গেছে, এখানে ঢুকবেন না। কারণ সেখানে পায়ের ছাপ, হাতের ছাপ বা আরো এমন একদম, অনেক এভিডেন্স কিছু ট্যাম্পার থাকতে হতেই পারে। পারে যেগুলো প্রত্যেকটাই কিন্তু তদন্তে কাজে লাগে, ফরেনসিক এভিডেন্স হিসেবে সেগুলো কাজে লাগে। ওই জন্য ফরেনসিক টিমকে রাখা হয়। তারা তাদের মতো, তারা প্রশিক্ষিত তথ্য সংগ্রহ ফরেনসিক করে নিন। বিশেষজ্ঞরা থাকে, তারা তথ্য সংগ্রহ করে মিলিয়ে দেখে। এখানে দেখা গেল যে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইনি এই, অর্থাৎ দেখা যাচ্ছে তিনি একজন অন্য কেউ, অর্থাৎ তার ভেতরে হাটে বসিয়ে দিয়েছিল 8টা 10টা 12টা লোক তার মধ্যে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। কি এগুলো? ন্যাচারালি একটু ধরে নিতে হবে যে আইদার এই শাসন যারা চালাচ্ছে সে কিছু জানে না, এটা আমার বক্তব্য, যেটা আমি মনে করি এটা প্রশাসন দিকে আলাদা জানে না। তার সঙ্গে রয়েছে এইটা অদ্ভুত মাইন্ডসেট যে প্রশাসন চালাতে গিয়ে এরা এমন অন্যায় করে ফেলেছে যে ওরা এবারে বুঝে গেছে যে ক্ষমতা থেকে যাওয়া, রাজনৈতিক ক্ষমতা হাতের বাইরে চলে যাওয়া মানে এদের কিন্তু দেয়ার এক্সিস্টেন্স উইল বি ইন ডিপ ক্রাইসিস। ফলে নিজেদের অস্তিত্বের স্বার্থে এরা কিন্তু লড়াই করে যাচ্ছে শেষ পর্যন্ত। কারণ এরা জানে যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন কিন্তু এদের অস্তিত্বের সংকট দেখা দেবে। ফলে এরা নানা রকম এই কাণ্ড কারখানা করে এমনকি ক্ষমতায় থাকার বিমল চেষ্টা বাবু, করছে। আজকের নবান্ন অভিযানে যেখানে নির্যাতিতার মা বাবার এই রকম মানসিক অবস্থা, তারা যখন সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে অভিযানে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, তাদেরকে অতর্কিতে লাঠিচার্জ করা হলো এবং আক্রান্ত হলো পুলিশের লাঠির ঘায়ে নির্যাতিতার মা। তাদেরকে কোনো বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হলো না, তাদের শাখা ভাঙলো এবং তাকে বারবার আঘাত করার অভিযোগ উঠেছে। এখনো দুটো পর্যন্ত বিষয়, চিকিৎসাধীন রয়েছেন। আমি নিজে আজকে নবান্নে ধর্মতলা অঞ্চলে ছিলাম, পার্ক স্ট্রিট অব্দি গিয়েছিলাম যতক্ষণ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওখানে ধর্ণা চলছিল, আমি নিজে উপস্থিত ছিলাম। আচ্ছা। আমি পুলিশের লাঠিচার্জ দেখেছি। পুলিশ শুধু একটা জায়গায় লাঠিচার্জ কিন্তু করেনি, অনেকগুলো জায়গায় পুলিশ লাঠিপেটা করেছে মানুষকে এবং বহু মানুষের পিঠে দাগড়া দাগড়া দাগ, রক্তপাত হয়েছে, সব দেখেছি। এটা আমার নিজের চোখে দেখা। আমার কথা হচ্ছে সন্তানহারা বাবা মাকে বিচার চাইতে হচ্ছে যে তোমরা কেন এই কাজ করেছো, উত্তর দাও। এরা উত্তর দিচ্ছে না, উপরন্তু লাঠিপেটা করছে। আর সবচেয়ে বড় কথা, বাঙালি হিন্দু বা যে কোনো ভারতীয়দের কাছে তার শাঁখা সিঁদুরটা হচ্ছে অত্যন্ত আবেগের জায়গা। একদম। সেখানে যদি পুলিশের লাঠি মেরে শাঁখা সিঁদুর ভেঙে মানে শাঁখা ভেঙে দেওয়া হয়, পলা ভেঙে দেওয়া হয়, এটা কিন্তু আমি কি বলবো, শুধু অমানবিক বললে ভুল বলা হবে। এর এর মধ্যে এক ধরনের অত্যন্ত কুৎসিত নিম্ন রুচি রয়েছে, যেটা কিন্তু মানে খুব সহজে এটাকে ভোলা যায় না। এটা মনে হয় দেখে যে লোকগুলি কাণ্ডটি করছে সেই মানুষগুলো কেমন মানুষ, তার তো একটা পরিবার রয়েছে। অথচ বিমল বাবু, এই রাজ্য সরকার বাংলার অস্মিতা, বাঙালির আবেগ, তার জন্য পথে নামছে বিজেপির বিরুদ্ধে ব্যাপারটা অভিযোগ হচ্ছে তুলে। এরা বাঙালির আবেগ করছে একটাই কারণে, নিজেরা বাঙালি কোনো আবেগ রাখেনি। বাংলাকে নামাতে নামাতে একেবারে শেষের জায়গায় পৌঁছে দিয়েছে। শুরু করেছিল সিপিএম যেখানে শেষ করেছিল ধ্বংস সাধনের কাজ, সেখান থেকে শুরু করলো এরা। কারণ এরা হচ্ছে সিপিএম এর একদম মেধাবী ছাত্র ঠিক। এবং তাদের আরব্ধ কাজটা সুন্দরভাবে সমাপ্ত করছে। এবং এদের সঙ্গে রয়েছে প্রাক্তন সিপিএম যারা ওই বদলা নয় বদল চাইয়ের ইয়েতে ঢুকে পড়েছিল এদের দলে, এবং তারপরে তাদের সমস্ত টেকনোলজি নিয়ে এনে, টেকনিক্যাল নো হাউ এনে এদের মধ্যে ঢুকিয়েছে। কি করে চুরি করতে হবে, কি করে দুর্নীতি করতে হবে, কি করে ভোট লুট করতে হবে, সমস্ত সিপিএম এর টেকনোলজি ঢুকিয়েছে। আর সিপিএম এর যেখানে এক ধরনের পলিটিক্যাল কন্ট্রোল থাকতো, তাদের দলের ওগুলোকে একটু মুখ আর মুখোশ বলে আলাদা করে ঢুকিয়ে রেখে দিত। এখানে তো এই লোকগুলো এইরকমই, ফলে খুললাম এইসব কাণ্ড কারখানা চলছে। আমার কথা হচ্ছে এখানে যে বাঙালি তো মানে একেবারে শেষ করে দিয়েছে এরা।